হ্যালো এভরিওয়ান। সো আমার নতুন অ্যাপে সবাই স্বাগতম। বেসিক্যালি আমার 5 সিজনের ম্যাচ অ্যানালাইসিস করা ছিল যে আমি ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়েছি, বা সেটা অ্যাকচুয়ালি করছি না। সো আজকে মূলত আমি দুটা ম্যাচে একটু কথা বলবো। একটা হচ্ছে ইংল্যান্ড আফগানিস্তান, যেটা ম্যাচ কালকে, এবং আরেকটা ম্যাচ নিয়ে আসলে কথা বলতে, সেটা হচ্ছে ইন্ডিয়া বল নিউজিল্যান্ড। এই দুটা ম্যাচ নিয়ে আমি চেষ্টা করবো একটু শর্ট করে আসলে বলার, নাহলে ভিডিওটা অনেক লম্বা হিসাবে। তো শুরুটাই করি ইংল্যান্ড আফগানিস্তান ম্যাচে। ইংল্যান্ড অস্ট্রেলিয়া ম্যাচ থেকে আসলে ওই ম্যাচের কথা বলতে পারছি না অ্যাকচুয়ালি। তো দুই দলকে নিয়ে যদি একটু পার্টিকুলার বলতে হয়, ইংল্যান্ড শুড কনসিডার দেমসেলস আনলাকি বিকজ 350+ রান করে আসলে তা দেখতে পারিনি। এখানে আমি তাদের ব্যাটসম্যানের কোনো ফল দেখছি না। তার উইকেটটা প্রপারলি ইউটিলাইজ করতে হচ্ছে, ভালো রান করেছে, কিন্তু তাদের বোলিংটা আসলে মানে একটু প্রবলেম করছে। আমি ইংল্যান্ড অস্ট্রেলিয়া ম্যাচ প্রিভিউ সময় কথাটা বলেছিলাম যে তাদের বোলিং, ইংল্যান্ডের বোলিং অ্যাটাকটা যদি দেখি, অতটা এক্সপিরিয়েন্স না। তাদের স্পিন ডিপার্টমেন্ট শুধু একজন জেনুইন স্পিনার আছে, আদিল রশিদ, আর তেমন করে আপনার তাদের কাছে স্পিন অপশন আর নেই। তাদের ওই ম্যাচের 3জন পেসার ছিল, জফরা আর্চার, ব্রেডেন কাস, আর হচ্ছে আপনার ওভারটন ছিল মেবি, আর মার্কুট। তিনজন ডিসেন্ট বোলিং করছে, অতটা ভালো বোলিং তারা করেনি। ওই ম্যাচে লিভিংস্টোনকে ইউজ করেছে বিকজ বাটলার সামনে আর কোনো অপশন, ফিট বোলিং অপশন অ্যাকচুয়ালি ছিল না। সো আসলে ইংল্যান্ড এখানে যে ভুলটা করেছে আমার মতে, তারা অ্যাটলিস্ট আরো দুটো বোলার, আরো একটা এক্সট্রা বলার চাইলে খেলাতে পারতো। একটা ব্যাটসম্যান কমে একটা বলার তার চাইলে খেলাতে পারতো। যেহেতু এই ধরনের উইকেটে, ফ্ল্যাট উইকেটে আপনার একটু প্রবলেম হচ্ছে অ্যাডজাস্ট করতে। এই ধরনের ফ্ল্যাট উইকেট আসলে বোলিং খুব বেশি ম্যাটার করে, কারণ আপনি 350+ রান করে কনফিডেন্ট আমরা জিতবো, কিন্তু আপনার বোলাররা আপনাকে আলটিমেটলি ম্যাচটা হারিয়ে দিচ্ছে। এটা করে কিন্তু একটা টিমের যে মেন্টাল স্টেট বা যে মোরাল, সেটা খুব ডাউন হয়ে যায়। তো এটা ইংল্যান্ডের ক্ষেত্রে হচ্ছে। এখন আগামী আফগানিস্তানের মুখে ম্যাচ আসলে তারা কি প্ল্যানিং করে নামবে, বা তারা প্লেইং 11 কোনো চেঞ্জ করবে কিনা, এটার ব্যাপারে এখন পর্যন্ত আমি শিওর না, বা এটা এখন অফিসিয়াল কোনো নিউজ আমরা এখনো পাইনি। সো পাইনি অ্যাকচুয়ালি যে এরকম কিছু হবে, সেটা হয়তো আগামীকাল সকালের আগে হয়তো পাওয়া যাবে না। সো বেসিক্যালি ইংল্যান্ড খুব ভালো দল, নো ডাউট। তারা আইসিএনগুলোতে ভালো করেছে রিসেন্ট টাইমসে, বাট স্টিল তাদের বোলিং ডিপার্টমেন্টে একটু ল্যাকিং আছে। এবার তাদের ব্যাটিং যদি একটু কথা বলি, বেন টাকেট অসাধারণ একটা ইনিংস খেলেছে লাস্ট ম্যাচে, ভালো একটা পারফরমেন্স ছিল, জাস্ট আনবিলিভেবল একটা ইনিংস। বেন টাকেট আমরা জানি যে সে কিন্তু খুব রিগ্রেসিভ সোর্ট অফ ব্যাটসম্যান, সে স্পিন এগেন্সটা খুব ভালো, পেস এগেন্সে সে খুব ভালো, এবং সে যে ইনিংসটা খেললো দ্যাট ওয়াজ সামথিং এলস। বাটলার একটা স্টার্ট পেলো, সেটাকে সে বড় স্ট্রাইক কনভার্ট করতে পারেনি। ফিল্ডসওয়ালা একটা স্টার্ট পেয়েছিল 10 রান করছে সামথিং, সেটাকে সে বড় করতে পারেনি। মোস্ট অফ ব্যাটসম্যান স্টার্ট পেয়েছিল, বাট সেটাকে বড় ইনিংসে আসলে কনভার্ট করতে পারেনি। এখন প্রশ্নটা হচ্ছে, আপনার বোলিং যদি ঠিক না থাকে অ্যাটাক, তাহলে আপনি ব্যাটিং এ 350+ রান করেও সেফ না। ইফ ইউর বোলিং ইজ নট গুড এনাফ, 350+ কিন্তু সেফ না, সেটা ইংল্যান্ডের ক্ষেত্রে হয়েছে। এবার আসি আফগানিস্তানের কথা। প্রথম ম্যাচে তারা প্রথম ম্যাচ কিন্তু সাউথ আফ্রিকা, তাদের কথা যদি একটু পার্টিকুলারলি বলি আমি, তাদের ব্যাটিংয়ে সেই ম্যাচে একমাত্র রহমত শাহ ছাড়া আর কোনো ব্যাটসম্যান ভালো করতে পারে। রহমত শাহ বলতে গেলে ওয়ান ম্যান আর্মি ছিল। সে জাস্ট লিটারালি পুরো ব্যাটিং ইনিংসটাকে সে হোল্ড করেছে। 90 রানে একটা অসাধারণ ইনিংস খেলেছে। আনফর্চুনেটলি পার্টনার অভাবের কারণে তিনি সেঞ্চুরিটা করতে পারেনি, কিন্তু সেটা অনেক হিউজ একটা অ্যাচিভমেন্ট হতো। আফগানিস্তান যারা আসলে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে, হ্যাঁ আপনি বলতেন তাদের আসলে বড় টুর্নামেন্টগুলোতে খেলার গত কয়েক বছর এক্সপিরিয়েন্সটা অনেকটা নেই হয়তো, বাট আপনি তাদেরকে খেলা করে দেখতে পারবেন না। বিকজ 2023 ওয়ার্ল্ড কাপে তারা ইংল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান মতো টিমকে হারালো। গত বছর টি ওয়ার্ল্ড কাপে সেমিফাইনালে গেল, তাও প্রথমবারের মতো। ইমাজিন করেন একটা দল, আপনার যখন টি ওয়ার্ল্ড কাপ স্টার্ট হয়, তখন আমি নিজেও এক্সপেক্ট করি যে আফগানিস্তান এতটুকু পর্যন্ত যাবে। বিকজ সুপার 8-এ তারা যে গ্রুপে পড়েছিল, এক্সেপ্ট বাংলাদেশ, বাকি যে দুটো দল ছিল গ্রুপে, ভারত এবং অস্ট্রেলিয়া, এই দুটো দল খুবই আমরা যে টি20 কিভাবে খেলে। এবং আফগানিস্তান ইন্ডিয়ার সাথে হয়তো হেরে গেল মানলাম, কিন্তু অস্ট্রেলিয়ার সাথে তারা যেভাবে খেললো, বাংলাদেশের সাথে তারা যেভাবে খেললো, হ্যাভ টু গিভ দেম দ্য ক্রেডিট। তারা এমন একটা দল বানিয়েছে
যে কোনো দিন তারা যে কোনো দলকে হারানোর ক্যাপাবিলিটি রাখে। তার স্পিন মনে করে চিনি করেন রাশিদ খান চ্যাম্পিয়ন একজন বলার, বিভিন্ন লিগে সে খেলে, অসাধারণ একজন লেগ স্পিনার, প্লাসে আপনার লোয়ার অর্ডারে সে রান করতে পারে। মোহাম্মদ নবী আরেকজন এক্সপিরিয়েন্স প্লেয়ার, হ্যাঁ। তারপর আপনার নূর আহমেদ রয়েছে স্পিনার, তারপর তাদের মুজিবুর রহমান বলে এখন পিঠ হয়নি, এই জন্য তাকে খেলানো হয়নি। তারপর আপনার খারোটে বলে একটা পাহাড়ি স্পিনার আছে তাদের, তো তাদের প্রচুর স্পিন অপশন আছে। তারপর একটা জাহির খান বলে আরো একজন স্পিনার আছেন, যে একটা স্পিনার চাইনাম্যান বলে আর কি। সো তাদের প্রচুর স্পিন অপশন আছে এবং তারা এখন একটু ওয়েল ব্যালেন্স টিম। বিকজ মানে আজকের থেকে মানে আফগানিস্তান ওয়ান ডে স্ট্যাটস পায় আজকে থেকে প্রায় অলমোস্ট মেবি 16-17 ইয়ার্স আগে। তখন কিন্তু তার অতটা ভালো দল ছিল না। হ্যাঁ, তখন তো আইসি ইভেন্টে খেলতো, আফগানিস্তান টিনো ওয়ার্ল্ড কাপে খেলেছে, 1500 ওয়ার্ল্ড কাপে খেলেছে, পুরো বাজার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছে। সো ওদের টিমটা খুব ব্যালেন্স। আমি যদি ইংল্যান্ডের টিমের সাথে কম্পেয়ার করি, আফগানিস্তান টিমটা অনেক ব্যালেন্স রেখেছে কম্পেয়ার টু ইংল্যান্ড। হ্যাঁ, ইংল্যান্ডে ম্যাচ উইনেস আছে, কিন্তু ওই যে বললাম তাদের বোলিং অ্যাটাক একটু দুর্বল, যার কারণে 350+ রান করেও তারা আসলে সেটাকে ডিফেন্ড করতে পারেনি। কিন্তু আপনি আফগানিস্তান স্কোয়াডটার দিকে দেখেন, একদম টপ টু বটম প্রত্যেকটা প্লেয়ারের পোটেনশিয়াল আছে টু পারফর্ম অন এনি গিভেন ডে। রাইট, আমি এখানে ইংল্যান্ডকে ট্রল করছি না বা ইংল্যান্ডকে আমি ছোট করে দেখছি না, বা আপনি যদি দেখেন দ্য টিম, তার এখন যে টিমটা রয়েছে আফগানিস্তানের স্পিন বল এন্ড হ্যাঁ পেস ডেভেলপমেন্টটা একটু উইক, বিকজ নামিউল হক নেই। তাদের একমাত্র স্পেশালি ফাস্ট বল হচ্ছে আপনার ফাজলাক ফারুকি, গুলবাদিন নায়েব, আসমানুল্লাহ মোহাম্মদ বল করে, বাট দে আর নট স্পেশালিস্ট সিমার্স, রাইট। সো স্পেশাল সিমার্স বলতে একজন আছে ফাজলাক ফারুকি, তারা চাইলে স্কোয়াডে আরো একটা দুইটা পেসারকে অ্যাড করতে পারতো, বাট তারা সেটা করেনি। তারা মনে করছে স্পিন ইজ তার স্ট্রেংথ, এবং এই জিনিসটি কিন্তু আফগানিস্তানকে অনেক একটা ভালো অ্যাডভান্টেজ দেয়, যে তাদের স্পিনাররা তাদেরকে অ্যাডভান্টেজ দেয় এবং তাদের স্পিড ডেভেলপমেন্ট অনেক স্ট্রং। যাদেরকে তারা পিক করে নিচ্ছে, যেমন মুজিবুর রহমান কথা বললাম, জাহির খানের কথা বললাম, খারোটের কথা বললাম, সরি, তারও কিন্তু খুব ভালো স্পিনার। এখন তাদের এরকম অবস্থা যে মানে কাকে বাদ দিয়ে কাকে নেবে এটা নিয়ে তারা অ্যাকচুয়ালি কনফিউজ। সো ওভারঅল তার স্পিন ডিপার্টমেন্ট ভালো, পেসে একটু হলে উইক। আর আরেকটা বিষয় যেটা নিয়ে খুব বলছি আরেকটা, তবে তাদের কনসার্নিং ইস্যুটা হচ্ছে তাদের ব্যাটিং যদি ক্লিক করে, আই থিঙ্ক ইংল্যান্ডকে হারানোর ক্যাপাবিলিটি আসলে এই দলটা আছে, যেটা ইংল্যান্ডকে তারা অলরেডি একবার হারিয়েছে। মনে করি ইংল্যান্ডকে তারা হারতে পারে যদি তাদের টিম ডিপার্টমেন্টে তারা আসলে ভালো করে। তাদের বোলিংটার কোনো ডাউট নেই, অবশ্যই স্পিন ভালো, বাট পেসের একটু যেটা বললাম একটু উইক। আর তাদের ব্যাটিং যদি ক্লিক করে তাহলে ইংল্যান্ড হার মনে করি তার ইম্পসিবল না। আচ্ছা, এবার আসি ইন্ডিয়ান রিজনের ম্যাচের কথা নিয়ে। মাঝখানে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা ম্যাচ আজকে হয়নি, আফগানিস্তান ম্যাচ নিয়ে করবো প্রিভিউ পরে। তো নিউজিল্যান্ড এবং ইন্ডিয়া অলরেডি সেমিফাইনাল তাদের জায়গা তারা কনফার্ম করে ফেলেছে তাদের প্লেস। এখন প্রশ্নটা আসছে হচ্ছে কে হবে গ্রুপ চ্যাম্পিয়ন। আলটিমেটলি গ্রুপ চ্যাম্পিয়ন কে হবে সেটা ডিসাইড হবে হচ্ছে আপনার 2 তারিখে তাদের ম্যাচ রয়েছে সেখানে। এখন এই ম্যাচে ইন্ডিয়ার একটা অ্যাডভান্টেজ আছে। কি অ্যাডভান্টেজ? ম্যাচটা হবে দুবাইতে, এবং ইন্ডিয়া অলরেডি 2টা ম্যাচ দুবাইতে খেলে ফেলেছে। তারা জানে যে কন্ডিশন কিরকম হবে, উইকেটটা কিরকম হবে, তাদের কোন প্লেয়ারকে খেলে তারা বেস্ট হবে, এটা তারা চিন্তা ভাবনা নিশ্চয়ই করে রেখেছে। নিউজিল্যান্ডের জন্য একটা প্রবলেম হচ্ছে, যেহেতু তারা 2টা ম্যাচ পাকিস্তানে খেলেছে 2 উইকেটে, এখন তাদেরকে আলটিমেটলি খেলতে হবে দুবাইতে একদম ডিফারেন্ট একটা উইকেটে। সো তারা ওইভাবে করে আসলে প্ল্যানিংটা করতে হবে, যে তাই কিন্তু একটা টাইম পাচ্ছে অফ। গতকাল ম্যাচ হলো প্রায় আজকে হচ্ছে 26 তারিখ, আজকে 25 তারিখ বলছি, অলমোস্ট তারা প্রায় 7 দিনের মতো তারা একটা গ্যাপ পাচ্ছে। সো 7 দিন না, 6 দিনের মতো একটা গ্যাপ পাচ্ছে। 6 দিন, এই 6 দিনে তারা নিশ্চয়ই সেট আপ করে ফেলবে, এবং তারা হয়তো দুবাই মধ্যে চলে গেছে হয়তো ম্যাচ খেলে, ম্যাচে খেলতে তারা হয়তো দুবাইতে পৌঁছে গেছে এতক্ষণে। সো তাদের ওই অপশনটা আছে। এখন প্রশ্নটা হচ্ছে যে এই 2টা দলকে নিয়ে আলোচনা করবি, ইন্ডিয়াকে নিয়ে একটু বলি। ইন্ডিয়ার অল ডিপার্টমেন্ট মোট সর্টেড, ব্যাটিং বোলিং সবকিছু, কিন্তু আরেকটা যেটা সমস্যা ইন্ডিয়ার জন্য হতে পারে সেটা হচ্ছে ওভার রিলাইং অন স্পিন। আপনি যদি কুলদীপ যাদবের কথা বলেন, অক্ষর প্যাটেলের কথা বলেন, রবীন্দ্র জাদেজার কথা বলেন, এই 3 জন স্পিনার মিডল ওভারে ইন্ডিয়ার জন্য অনেক ক্রুশিয়াল রোল প্লে করেছে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে। বাংলাদেশের ম্যাচের কথা যদি বলি আমি, এবং পাকিস্তানের ম্যাচেও কিন্তু এই 3 জন স্পিনার ব্যাটসম্যানকে চাপে রাখতে পারছিল। এখন প্রশ্ন হচ্ছে
ইন্ডিয়া ওই সেম রিজনের সাথে আমার হচ্ছে তার স্কোর কোনো পরিবর্তন হয়তো করবে না, সেম স্কোর নিয়ে যাবে। এই তিনজন স্পিনার নিউজিল্যান্ডের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে অ্যাকচুয়ালি, এবং এই তিনজন যদি একসাথে ক্লিক করে নিউজিল্যান্ডের জন্য ভীষণ টাফ হবে, বিকজ কন্ডিশন খুবই ডিফারেন্ট। তারা কারাচির আপনার রাওয়ালপিন্ডি যে উইকেটে খেলেছে, দুবাই ইজ নট দ্য সেম উইকেট এস কারাচি ও রাওয়ালপিন্ডি, রাইট? সো ডিফারেন্ট উইকেট। হ্যাঁ, নিউজিল্যান্ড প্লেয়ারটা কিন্তু অ্যাডজাস্ট করতে পারে, আমরা জানি যে। আর আপনি যদি আইসিসি ইভেন্টের কথা বলি, নিউজিল্যান্ড ইন্ডিয়ার জন্য একটা নাইটমেয়ার, একটা ইন্ডিয়ান ফ্যানরা এগ্রি করবে, আমি জানি এটা হিউজ একটা নাইটমেয়ার। সো দেখা যায় নিউজিল্যান্ড আর ইন্ডিয়া আসলে কতটুকু পার নিউজিল্যান্ডের সাথে তাদের ব্যারেম বলা। এবার নিউজিল্যান্ডের কথা দিয়ে বলি, গতকাল রাচিন অপশনে একটা ইনিংস খেলেন, দেখেন ডেরেন মিচেলকে তারা বাদ দিল, তাছাড়া উইলিয়ামকে বাদ দিয়ে রাচিন ডামিনারকে টিম আনতো, তার সাথে কনি, কারণ উইলিয়াম বেশ ভালো ফর্মে আছে, ইন্ডিয়ার সাথে টেস্ট সিরিজের থেকে শুরু করে কিন্তু বেশ ভালো ফর্মে আছে। হ্যাঁ, টেস্ট সিরিজের সাথে ভালো পারফর্ম করতে পারি। চ্যাম্পিয়নশিপে নিজের প্রথম ম্যাচের পাকিস্তানে গেছে সেঞ্চুরি করলো, গতকাল হয়তো সে বেশি রান করতে পারি, বাট তাকে বাদ দিলে প্রবলেমটা অ্যাকচুয়ালি হলো কি, তার কনফিডেন্স একটু ডাউন হয়ে যেত, যেহেতু সে একটা ফর্মে আছে, রান করছে এবং সে চাই যে আমি খেলি। তাই এখন অনেকে বলবে যে ড্যারেন মিচেলকে পাঠ দেওয়ার কারণ, ড্যারেন মিচেল পাঠ করছেন বিকজ সচিন আমরা গতকাল ম্যাচে খেলেছেন, তিনি ফিট ছিলেন মনে হয়, কিন্তু তিনি প্রথম ম্যাচে এমন খেলেনি, গতকাল ম্যাচে সে খেলতো না। এবং গতকাল ম্যাচে রাচিন রবীন্দ্রার যে ইনিংসটা খেললো অসাধারণ, তার কিছু শর্টস মানে যে ব্যাকফুটে যে ড্রাইভগুলো সে খেলো, যে স্পেস আছে, মানে লিটারালি দেখার মতো একটা ইনিংস ছিল। এবং এই ধরনের ইনিংস আপনি এই ধরনের প্লেতে এক্সপেক্ট করতে পারেন, রাইট? সো হোয়াট এ প্লেয়ার হি হ্যাজ বিন ফর নিউজিল্যান্ড। ওয়ার্ল্ড কাপের অসাধারণ একটা ওয়ার্ল্ড কাপ গেল, তার চ্যাম্পিয়ন্স ট্রফিটা সে ভালো করছে, ট্রাই সিরিজে প্রথমে চান্স মধ্যে সে ইন্টারভিউ পর সে খেলতে সেখানে নিশ্চয়ই সে ভালো করতো। নিউজিল্যান্ডের টিমটাও খুব ব্যালেন্স, তাদের স্পিন ডিপার্টমেন্টে কত মিচেল ব্যাটসম্যান অসাধারণ বোলিং করছেন, গতকাল মানুষের 4 উইকেট নিয়েছে, সেই গ্ল্যান ফিলিপস মিস চাইড না তো ইকোনমিক্যাল বলটা বলতে গেলে। তার পেস ডিপার্টমেন্ট উইলিয়াম রক টল, মানে ফাস্ট বলার বেশ ভালো, জেমিসন ব্যাক করলেন একটা প্রায় 1 বছর পর, সে আবার খেলছে টিমে, ভালো বোলিং করেছে, ম্যাট হেনরি তো রয়েছে। সো নিউজিল্যান্ড ইন্ডিয়ার দুইটা দলে এসব খুব ব্যালেন্স, কিন্তু এখানে ইন্ডিয়ার জন্য একটা অ্যাডভান্টেজ হচ্ছে যারা দুবাই পিচে যেহেতু খেলেছে, সো সেইখানে তারা একটা অ্যাডভান্টেজ পাবে। আর আপনার ওই নিউজিল্যান্ডের ক্ষেত্রে সে অ্যাডভান্টেজ হতে হবে না, বিকজ তারা কমপ্লিটলি ডিফারেন্ট উইকেটে খেলবে। এখন আসলে দেখা যাক যে আসলে কোন দল জিতে বা গ্রুপ চ্যাম্পিয়ন হয়। খুব এক্সাইটিং একটা ম্যাচ হবে, টেনে কোনো ডাপ নেই। আজকে সাউথ অস্ট্রেলিয়া ম্যাচ এখন খুব মুগিয়েছিলাম, আনফর্চুনেটলি সেটা আর হলো না, বাট ফুলি নিউজিল্যান্ডের ম্যাচটা ওই ধরনের হ্যাক ক্রিয়েট করতে পারবো বলে আশা করছি। সো আমার লাইভটার জন্য সবাইকে ধন্যবাদ, এবং আমি চেষ্টা করবো আগামীকাল আফগানিস্তান ম্যাচ নিয়ে পারলে অ্যানালিসিস করতে। আমি শিওর না, এখনো বলতে পারছি না, আমি কনফার্ম করে বলবো যে পারবো নাকি পারবো না। এবং 2 দলের প্লেইং 11 নিয়ে, যদি প্লেইং 11 আমরা ম্যাচের আগে ম্যাচ শুরু হয়তো কিছুজন আগে পাবো, সেটা নিয়ে হয়তো একটু কথাবার্তা বলতে পারে। তো আমার লাইভটা সবাইকে ধন্যবাদ। লাইভ যদি ভালো লাগে এটাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, এবং অন্যদেরকে সেটাকে শুরু করবেন। সবাইকে আমার লাইভটা ধন্যবাদ।